একটা 21 বছরের মেয়ে বাবা মার অনুমতি নিয়ে নিজের দেশ থেকে অন্য দেশে বেড়াতে গেল। পুরো সফর সুন্দরভাবে শেষ করার পরে দেশে ফেরার দিনই ঘটে গেল একটা বিপদ এবং মেয়েটির মৃত্যু হলো। গত 11 বছর আগের এই মৃত্যুর রহস্যের উদ্ঘাটন আজও হলো না। উল্টে এখনও পুলিশ ধন্দে আছে যে এটা কোনো ক্রাইম নাকি কোনো অশরীরী আত্মার কাজ। তাহলে আজকের আড্ডা ব্লগারের আসরে সত্যি ভূতের ঘটনাটা শুরু করি। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। 21 বছর বয়সের মেয়ে এলিসা লেম হলো কানাডাবাসী। মা বাবার একজন হলো ক্যানাডিয়ান, অন্যজন হলো চাইনিজ। এলিসা ব্রিটিশ কলম্বিয়ার একটি কলেজে পড়াশুনো করত। এর মধ্যেই সে মা বাবার কাছে অনুমতি চায় যে সে একা লস অ্যাঞ্জেলসে ঘুরতে যেতে চায়, কিন্তু মা বাবা কিছুতেই একা তাকে পাঠাতে দিতে নারাজ। তার কারণ ওর বাইপোলার ডিসঅর্ডারের শিকার ছিল, মাঝে মধ্যে ডিপ্রেশনও হতো একটু তার। অথচ এলিসার একটাই জেদ, সে সোলো ট্রিপ করবে আর ট্রিপের শেষে ঠিকমতো বাড়ি ফিরে আসবে। উপায়ান্তর না দেখে তার জেদের কাছে হেরে গিয়ে মা বাবা কিছু শর্তে তাকে লস অ্যাঞ্জেলস একা পাঠাতে দিতে রাজি হলো। প্রথম শর্ত হলো কানাডা থেকেই হোটেল বুকিং করে তাকে যেতে হবে, তাহলে ওখানে গিয়ে কোথায় থাকবে সেই চিন্তাটা করতে হবে না। আর দ্বিতীয় শর্ত হলো তাকে প্রত্যেক দিন অন্তত একবার দিনের শেষে মা বাবার সাথে ফোনে কথা বলতে হবে, জানাতে হবে সে হোটেলে ফিরে এসেছে এবং সেফ আছে। এলিসাও এই শর্তগুলোতে রাজি হয়, না হলে তারা সোলো ট্রিপ করা হবে না। এরপর জানুয়ারি মাসের 26 তারিখে 2013 সালে এলিসা কানাডা থেকে লস অ্যাঞ্জেলসের দিকে পাড়ি দেয়। লস অ্যাঞ্জেলসে পৌঁছে ওখানকার একটি অত্যন্ত পুরনো হোটেল, যার নাম সেসিল, এই হোটেলে চেক ইন করে। শুরুতে তার বুকিং ছিল একটি শেয়ারিং রুমে। সেই রুমে তার সাথে একজন লেডি ছিল, কিন্তু যেহেতু এলিসার বাইপোলার ডিসঅর্ডার ছিল, তার কিছু ব্যবহার ওই মহিলার ভালো লাগেনি। যেমন এলিসা নিজে নিজে কথা বলতো, তো সেই মহিলা হোটেল কর্তৃপক্ষকে অনুরোধ করে তাকে যেন এই মেয়েটির সাথে রাখা না হয়। তখন হোটেল কর্তৃপক্ষ এলিসাকে একটা সিঙ্গেল রুম দেয়। বাকি যে কদিন এলিসা ওই হোটেলে ছিল সে ওই সিঙ্গেল রুমে একা ছিল। 26শে জানুয়ারি লস অ্যাঞ্জেলসে পৌঁছে সে মা বাবাকে ফোন করে জানায়। তারপর 27শে সে লস অ্যাঞ্জেলস আবার ঘুরতে বেরোয় এবং দিনের শেষে হোটেলে ফিরে মা বাবাকে জানায় যে সে সেফ আছে। এইভাবে 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি চলে আসে। এলিসা সুন্দরভাবে লস অ্যাঞ্জেলস ঘুরছিল আর ছুটি শেষে 31শে জানুয়ারি তার ফেরার দিন ছিল। ওই দিন সন্ধেবেলা সে হোটেল থেকে চেক আউট করতো। বেরোনোর আগে সে একটু শপিং করতে বেরোয়, মা বাবার জন্য কিছু গিফট কেনে, নিজের জন্য বই আর কিছু মিউজিক অ্যালবামও কেনে। তারপর সে হোটেলে ফেরত আসে, কিন্তু সে তার মা বাবাকে কোনো ফোন করে না। লস অ্যাঞ্জেলসে আসার পরে এরকম প্রথমবার হয়েছিল যেদিন এলিসা তার মা বাবাকে কোনো ফোন করেনি। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও যখন সে তার মা বাবাকে ফোন করলো না, তখন মা বাবা তাকে ফোন করে দেখলো যে তার ফোন সুইচড অফ। মা বাবার কাছে তার হোটেলের সম্পূর্ণ ডিটেলস ছিল। তখন তার মা বাবা হোটেলের রিসেপশনে কন্ট্যাক্ট করে, জানায় যে তারা কোনোভাবেই এলিসার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। হোটেল কর্তৃপক্ষ এবার এলিসাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। এলিসার মা বাবার কথা মতো হোটেল কর্তৃপক্ষ গিয়ে লস অ্যাঞ্জেলস পুলিশের কাছে মিসিং রিপোর্ট করে। পুলিশ এলিসাকে খুঁজতে শুরু করে। তারা হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজও চেক করে। একটা প্রায় 4 মিনিটের ভিডিও ফুটেজ খুঁজে পায় পুলিশ। ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এলিসা লিফটে আসে। নর্মালি বাটন প্রেস করার উইদিন 30 to 40 সেকেন্ড লিফট চলতে শুরু করে, কিন্তু এলিসা বারবার বাটন প্রেস করার পরেও লিফটের দরজা বন্ধ হচ্ছিল না। সে বাইরে দেখছিল কেউ আসছে নাকি, কিন্তু ভিডিও ফুটেজে কাউকে দেখা যাচ্ছিল না। এলিসাকে দেখে মনে হচ্ছিল সে যেন কারোর অপেক্ষা করছিল আর একটু ভয়ও পেয়েছিল। তারপর সে বারবার বাটন প্রেস করে, সমস্ত বাটন প্রেস করে এই ভেবে তাতে যদি লিফটটা কোনো রকমভাবে কোনো ফ্লোর অবধি চলে যায়।
এই লিফট 15th ফ্লোর পর্যন্ত যায়। এরকম সময় হঠাৎ যেন মনে হয় এলিশাকে কেউ ঠেলে লিফটের দেওয়ালে চেপে তার গলা টেপার চেষ্টা করছে, আর এলিশা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে সেই অদৃশ্য হাত থেকে। তারপর সে প্রচণ্ড ভীত হয়ে আবার লিফটের বাইরে চলে যায়, ডাইনে বাঁয়ে দেখতে থাকে। কিন্তু এই 4 মিনিটের এত বড় ভিডিওতে এলিশাকে ছাড়া অন্য কাউকেই দেখা যাচ্ছিল না। শেষমেশ লিফট না চলায় এলিশা লিফট থেকে বেরিয়ে চলে যায়। এই লিফটেই এলিশাকে শেষবারের মতো দেখা গেছে। এরপরে তাকে আর কেউ এই হোটেলে দেখেনি। লস অ্যাঞ্জেলসের পুলিশ এই ভিডিওটা নিজেদের ওয়েবসাইটে পোস্ট করে দেয়। তারা মনে করে ভিডিওটা দেখার পর যদি এলিশার কোনো খোঁজখবর পাওয়া যায়। কিন্তু এই ভিডিওটা এমনই অদ্ভুত টাইপের ছিল, তাতে এলিশার কাণ্ডকারখানা এমন ছিল যে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ভিডিওটা দেখে লোকে এলিশার সাথে কোনো অশরীরী আত্মার উপস্থিতির কথা বলতে থাকে। এলিশার সাথে অশরীরী আত্মার উপস্থিতির কথা কেন বলা হচ্ছিল, তার কারণ হচ্ছে এই হোটেল। 1920 সালে লস অ্যাঞ্জেলসের একটা পশ এলাকায় হোটেল সেসিল তৈরি হয়েছিল, কিন্তু জায়গাটা শহরের থেকে একটু বাইরের দিকে ছিল। শহরের বাইরের দিকে থাকার কারণে শুরুর দিকে হোটেলে গেস্ট প্রায় আসতোই না। তখন হোটেলের রুমের প্রাইস অনেকটা কমিয়ে দেওয়া হয়। তারপরেই হোটেলে গেস্ট আসতে শুরু করে। তারপর হঠাৎ করে একের পর এক এই হোটেলে দুর্ঘটনা ঘটতে থাকে। হোটেল খোলার শুরুর দিকে একজন মহিলা হোটেলের ছাদে গিয়ে নিচে ঝাঁপ দেয়। নিচে অন্য একজন ব্যক্তি দাঁড়িয়েছিল। মহিলা তার ঘাড়ে গিয়ে পড়ে, আর সেই দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। অন্য একজন মহিলাকে এই হোটেলে টর্চার করে খুন করা হয়। গত প্রায় 70 বছরে এই হোটেলে টোটাল 16খানা আনন্যাচারাল ডেথ হয়েছে। এত মৃত্যু হয়েছে যে ঠিক আছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত হলো কিভাবে মৃত্যু হচ্ছে, তার কারণ কি, সেগুলো কোনোভাবেই স্পষ্ট হচ্ছিল না। 1962 সালে একজন মহিলা ছাদ থেকে ঝাঁপ দেওয়ায় প্রথম মৃত্যু ঘটেছিল এই হোটেলে। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিমিনাল এই হোটেলে এসে লুকিয়ে থাকতো। এই সব কারণেই হোটেলটাকে হন্টেড হোটেল নামে বদনাম করে দেওয়া হয়। এদিকে পুলিশ সিসিটিভি ফুটেজ দেওয়ার পরেও এলিশার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। মেয়ের কোনো খোঁজ না পেয়ে এলিশার বাবা মাও কানাডা থেকে লস অ্যাঞ্জেলসে চলে আসে। প্রায় 15 দিন ধরে পুলিশ এলিশাকে খুঁজে চলেছে, কিন্তু এলিশার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এদিকে হোটেলের কিছু গেস্ট রিসেপশনে গিয়ে কমপ্লেন করে যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা আসছে তার টেস্ট অদ্ভুত রকমের, জল প্রায় খাওয়াই যাচ্ছে না, আর ভীষণ কম স্পিডে জল আসছে। 17 ফেব্রুয়ারি 2013, মানে এলিশা গায়েব হওয়ার 17 দিনের মাথায় হোটেল কর্তৃপক্ষের কাছে গেস্টদের এরকম অভিযোগ আসে। তখন হোটেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে ট্যাঙ্কের জল চেক করা হবে। হোটেল সেসিল 15 তলার হোটেল ছিল। ছাদে টোটাল 4টে জলের ট্যাঙ্ক রাখা ছিল, একটা বড়, বাকি 3টে ছোট ছোট ট্যাঙ্ক। হোটেলের ছাদে যেখানে ট্যাঙ্ক রাখা ছিল সেখানে হোটেলের গেস্টদের যাওয়ার অনুমতি ছিল না। তার কারণ হলো বেশ কয়েকজন ছাদে গিয়ে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। তো হোটেলের টপ ফ্লোরে অ্যালার্ম লাগানো ছিল। যদি কোনো মেকানিক বা হোটেলের কেউ গিয়ে কোনো কাজ করত, তাহলে তাকে প্রথম অ্যালার্ম অফ করতে হতো, তারপরে সে ছাদে যেতে পারত। তাছাড়া বড় ট্যাঙ্কে একটা ভীষণ বড় ঢাকনা দেওয়া থাকতো, যেটা সাধারণ কোনো মানুষের পক্ষে একা খোলা সম্ভব নয়। তো ট্যাঙ্ক চেক করার জন্য হোটেলের মেকানিক ছাদে যায়। তারপর সে যখন মেন ট্যাঙ্কের ঢাকনা খুলতে যায়, সে অবাক হয়ে দেখে মেন ট্যাঙ্কের লক খোলা ছিল। যাই হোক, সে ট্যাঙ্কের ঢাকনা খুলে দেখে জলের মধ্যে একটা মেয়ের লাশ ভাসছে। সে তাড়াতাড়ি নিচে খবর দেয়। তারপর পুলিশের কাছে খবর যায়। জল থেকে লাশ তোলা হয়। দেখা যায় এটা এলিশা লেমেরই লাশ। নিখোঁজ হবার 17 দিন পরে ওই হোটেলের ছাদে জলের ট্যাঙ্কে এলিশার ফুলে ওঠা লাশ পাওয়া যায়। দীর্ঘ 17 দিন এই লাশটা জলে ভেসে থাকার জন্য জলের স্বাদ বদলে গেছিল, আর জলের স্পিডও কমে গেছিল। তারপর পোস্টমর্টেম হয় এবং রিপোর্ট আসে। লিফটে এলিশার ভিডিওর ফুটেজ দেখে কিছু মানুষের বক্তব্য ছিল যে এলিশা নেশায় আসক্ত ছিল, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে এরকম কিছুই পাওয়া যায়নি। এলিশার মা বাবা হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেস করে যে এই হোটেল গেস্টদের জন্য সিকিউর নয়, কিন্তু সেই কেসও হোটেল কর্তৃপক্ষ জিতে যায়, কারণ তারা ছাদে রীতিমতো অ্যালার্ম সিস্টেম লাগিয়ে রেখেছিল আর নর্মাল গেস্টদের জন্য ছাদ বন্ধ করে রেখেছিল। পুলিশ টানা এই কেসের তদন্ত করে চলেছিল, কিন্তু প্রচুর প্রশ্ন ছিল যার কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। এলিশা বারবার লিফটের বাটন প্রেস করার পরেও লিফট কেন চলছিল না?
এলিসা ঠিক কোন ফ্লোরে যেতে চেয়েছিল, কারণ সে সব কটা বাটন প্রেস করছিল। লিফটের দরজা এতবার বাটন প্রেস করার পরেও বন্ধ কেন হচ্ছিল না? লিফটের মধ্যে এলিসা কার সাথে কথা বলছিল, কারণ ভিডিওতে ওর সাথে আর কাউকে দেখা যাচ্ছিল না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত সিকিউরিটি থাকার পরেও এলিসা জলের ট্যাঙ্কের ভেতরে কি করে পৌঁছলো? এলিসা ছাদে ওঠার পরে ছাদের অ্যালার্ম কেন বাজলো না? এলিসা যদি আত্মহত্যা করতে চাইতো, তাহলে তার জন্য সে এত কষ্ট করে করতে যাবে কেন? আত্মহত্যার জন্য সে সহজ কোনো পন্থা বেছে নিতে পারত। পোস্টমর্টেম রিপোর্টে এসেছিল যে জলে ডুবে এলিসার মৃত্যু হয়েছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটা ক্লিয়ার হচ্ছিল না এটা হত্যা নাকি আত্মহত্যা। 2013 থেকে আজকে 2024 হয়ে গেল, কিন্তু এই 11 বছরে এলিসার মৃত্যুর রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ। তাহলে আজকের আড্ডা ব্লগারের আসর এখানেই শেষ করছি। একটা মেয়ে বাবা মার বাধা না মেনে একা অন্য একটা দেশে বেড়াতে গিয়ে এরকম অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া আর কোন ধরনের কাহিনী তোমরা শুনতে চাও সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।